আজকে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে মাইক্রোপ্রসেসরের পুরো কোর্সটা আছে যে প্রসেসরটাকে নিয়ে 8086 ওইটা সম্পর্কে একটু জানাশোনার ট্রাই করব যে আসলে ওই প্রসেসরটা দেখতে কেমন, কবের প্রসেসরের মধ্যে কি কি আছে ওগুলো আমরা আস্তে আস্তে জানা শুরু করব। মানে এই স্লাইড থেকে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের প্রসেসর সম্পর্কে ইন ডিটেলসে জানা শুরু করব। সো ফার্স্ট একটু আমরা দেখি যে আমাদের প্রসেসরে আসলে কি কাজ করে। এটা তো অলরেডি আমরা জানি যে প্রসেসরের সাথে কিছু ইনপুট আউটপুট পোর্টস থাকে আর মেমোরি থাকে, ওগুলোর সাথে কানেকশনস করে ডাটা ট্রান্সফার হয় ডাটা বাসের মাধ্যমে, অ্যান্ড ওইখানে কোনো একটা টাস্ক বা স্পেসিফিক টাস্ক হচ্ছে কমপ্লিট হয় বা ইনস্ট্রাকশন কমপ্লিট হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার যে আমাদের 8086 এর মধ্যে কিছু জিনিস থাকে। এর মধ্যে হচ্ছে আমাদের কিছু রেজিস্টার থাকে, এএলইউ থাকে, এএলইউর মধ্যে হচ্ছে আমাদের যে অপারেশনগুলো হয় ওই অপারেশনগুলো থাকে, টাইমিং থাকে যে টাইম কন্ট্রোলিং করার জন্য আমরা ডিএলএ যদি করে থাকি তাহলে আমরা দেখবো যে ওইখানে আমাদের হচ্ছে ক্লক থাকতো। সো ক্লকের মধ্যেও এখানেও একটা ক্লকের সিস্টেম আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার, যে আমরা আসলে কোন ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করতেছি ওইটা পয়েন্টিং করে থাকে। এইখানে হচ্ছে ইন্টারনাল কিছু মেমোরি আছে, রেজিস্টার মেমোরি, যেটা হচ্ছে ওই যে আমরা কাজ করি অলরেডি এই AX BX CX ওগুলা। আর এখানে ইনস্ট্রাকশন ডিকোডিংয়ের একটা সিস্টেম আছে, অর্থাৎ আমি যে মেমোরিতে কিছু ইনস্ট্রাকশন পাবো যেগুলো আমি এক্সিকিউট করব ওগুলো ডিকোডিংয়ের কিছু কাজ হয়। সো এইগুলো কিছু আমাদের পার্ট থাকে, এই পার্টগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। এখন আসে হচ্ছে আমরা এটা হচ্ছে বেসিক মাইক্রোপ্রসেসরের একটা হচ্ছে আপনার আর্কিটেকচার, যে মাইক্রোপ্রসেসরগুলো দেখতে কী রকম হয়, বাট এক একটা ভার্সন অনুযায়ী একটু ডিফারেন্স হয়। কোনোটাতে একটা কিছু বেশি থাকে, কোনোটাতে একটা কিছু কম থাকে, কোনো স্পেসিফিক্যালি স্পেশালাইজড কিছু ফিচার্স থাকে, এরকম কিছু থাকে। সো ফার্স্টে হচ্ছে আমরা একটু মাইক্রোপ্রসেসরের ইতিহাস জানি, হিস্টোরি। সো ফার্স্টে 8085 হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর ছিল একদম ফার্স্টে, যেটা হচ্ছে কি 8 বিটের ছিল। অর্থাৎ আমরা এখন কত বিট ইউজ করি, 64 বিট ইউজ করি না। সো তখন হচ্ছে 8 বিটের একটা মাইক্রোপ্রসেসর ছিল, অনেক ছোট। আর তারপরে হচ্ছে 8086 চলে আসছে, তাকে হচ্ছে গিয়ে যতগুলো হচ্ছে তার ভ্যারিয়েন্ট আছে সবগুলোকে বলা হয় 8086 ফ্যামিলি। সো ওই ভ্যারিয়েন্টগুলোর মধ্যে আমরা হচ্ছে 8086টা নিয়ে বেসিক্যালি পড়ি, আর বাকিগুলো হচ্ছে এটারই হয়তো কোনো এক্সটেন্ড ভার্সন বা আপডেট ভার্সন এইরকম টাইপের কিছু একটা। সো 8086 কি ফার্স্ট 16 বিট প্রসেসর। সো আমরা যে প্রসেসরটা নিয়ে কাজ করি এইটা কি 16 বিট। কীভাবে করলাম, কারণ আমরা কি জানি এখানে আমরা অ্যাড্রেস বাসগুলো কি 16 বিটে নিয়ে পাস করতেছি, বা ডাটা বাসগুলো হচ্ছে ম্যাক্সিমাম 16 বিট নিয়ে পাস করি, এর বেশি না। 20 বিটের একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে আমরা ফিজিক্যাল না, ওটা হচ্ছে লজিক্যাল, ওটা আমরা হয়তো পরে দেখব। 80186 এটার মধ্যে কি আছে, 16 বিট 8086 উইথ পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইসেস কি, ওই যে ইনপুট আউটপুট যে ডিভাইসেসগুলো থাকে ওগুলো ইনক্লুডেড থাকে এটার সাথে, এই প্রসেসরের সাথে। তারপর নেক্সট বলছে 80286 কি অ্যাডভান্স ভার্সন অফ 8086 ইউজড ফর মাল্টিটাস্কিং। সো মাল্টিটাস্কিংয়ের জন্য এটা হচ্ছে কি একটু অ্যাডভান্স করা হয়েছে। তার মানে প্রতিটাই হচ্ছে কি একটু কিছু না কিছু আপডেট থাকে, প্রতিটা ভার্সনেই কোনো না কোনো আপডেট চলে আসে। তারপরে চলে আসছে 80386, এইটাতে কি হলো আর্কিটেকচার চেঞ্জ হয়ে 32 বিটে হয়ে গেছে। তারপরে কি হলো 80486 32 বিট প্রসেসর উইথ ফ্লোটিং পয়েন্ট প্রসেসর ইন্টিগ্রেটেড ইনটু চিপ। সো ফ্লোটিং পয়েন্টের একটা প্রসেসর চলে আসছে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টস নিয়ে আরও ইন ডিটেলসে কাজ করার। এইটা হয়তো আপনারা এখন বুঝবেন না। সো এটা প্রসেসর একটা ভ্যারিয়েন্টস থাকে। তারপরে 8086 শেষ কমপ্লিট, তার আর কোনো ভ্যারিয়েন্ট আসে নাই। তারপর আমরা মুভ করলাম কি 8088-এ। 8088-এ কি হয়, এই 8086 এর মতোই, বাট এইটা কি আবার হচ্ছে 8 বিট ডাটা বাস। এটা কিন্তু অ্যাড্রেস বাস বলে নাই, এটা ডাটা বাসটা হচ্ছে 8 বিট। তার মানে ডাটা বাস ট্রান্সফার করতে পারে ডাটা 8 বিট করে। দেন এখানে কি চলে আসলো 80188, এইটা কি 8088, বাট তার সাথে আবার কি পেরিফেরাল ডিভাইসেসগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড বা কানেক্টেড থাকে। আমরা যে প্রসেসরটা নিয়ে পড়তেছি 8086, এটা দেখতে হচ্ছে এইরকম। সো আপনার ডিএলডিতে দেখছেন যে একটা আইসি নিয়ে কাজ করেন বা এইটুকু কিছু একটা নিয়ে কাজ করেন। সো এই প্রসেসরটা দেখতে এইরকম ছিল, একদম ছোট। সো তার মানে বুঝতেই পারতেছেন যে কি ছোট লেভেলের প্রসেসর। বাট এই প্রসেসরগুলো কিন্তু আরও বেশি ছোট হচ্ছে। এখন কত চলে আসছে, আমরা কিন্তু মোবাইলে এখন 4 ন্যানোমিটার পর্যন্ত মনে হয় দেখছি, 3 ন্যানোমিটার। হ্যাঁ, লাস্ট মনে হয় বের হয়েছে, ওই যে স্ন্যাপড্রাগনের নিয়ে একটা বের হয়েছে, এটার মনে নাই, এটা 3 ন্যানোমিটারের বের হয়েছে রিসেন্টলি। যে ওইটা দিয়ে নতুন মোবাইল আসতেছে, আমি শাওমির একটা মোবাইল দেখলাম না ভাই,
Xiaomi একটা ফ্ল্যাগশিপ মোবাইল আসতেছে, ওইটাতে হচ্ছে 3 ন্যানোমিটার চিপ আছে। ওইটা এখনও অফিসিয়ালি মানে মার্কেটে আসে নাই, বাট 4 এখন চলতেছে। 4 হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল। বাট 2 ন্যানোমিটার নিয়ে কাজ হচ্ছে, যেমন অনেক অ্যাডভান্সগুলো নিয়ে কাজ হইতে থাকে, বাট আমরা কিন্তু মার্কেট প্লেসে বা রিলিজ অবস্থায় অনেক পরে দেখি। বাট 2 ন্যানোমিটার নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, এইটা কবের প্রসেসর দেখেন, 1979। সো আমরা যদি এইটাকে এইটুক ধরি, 2 ন্যানোমিটার হচ্ছে বা 4 ন্যানোমিটার কিন্তু মনে ধরেন এইটুক ছোট একটা প্রসেসর, অনেক ছোট। সো আপনার এক হাত হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটারের হচ্ছে আপনি, হ্যাঁ যদি মোবাইলের কথা বলেন ওই প্রসেসর আপনি মানে সাধারণত একদম ছোট দেখতে পারবেন, ন্যানোমিটার অবশ্যই দেখতে পারেন, বাট প্রচুর ছোট, একদমই। হ্যাঁ, মানে এই ট্রানজিস্টরের কম্বিনেশন করে হচ্ছে ফুল। এখন আপনি যদি বলেন যে সিপিইউর প্রসেসর, তো স্যার আমরা দেখি। সো সিপিইউর প্রসেসর কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখতে পারেন এত বড় একটা প্রসেসর থাকে, বাট অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা আর বড় না। আর্কিটেকচারটা হয় হচ্ছে 4 ন্যানোমিটার 2 ন্যানোমিটার, মানে আর্কিটেকচার এক জিনিস আর টোটালটার সাইজ আরেক জিনিস। সো আর্কিটেকচার কিন্তু ফুল কম্বিনেশন করে আপনি যেটা হচ্ছে কি ওই যে প্রসেসর বা মোবাইলে ইউজ করেন বা লাগান, যেটা বা ডিভাইসে যেটার সাথে অ্যাটাচ করেন, ইন্টিগ্রেট করেন। আর আর্কিটেক্ট যেটা বোঝাচ্ছে যে ওটার ভিতরে যে ট্রানজিস্টরগুলো থাকে, ট্রানজিস্টর বলতে আমরা একটা কনসেপ্ট পড়বো এখানে, র্যামের ক্ষেত্রে আমরা ট্রানজিস্টর দেখবো, ক্যাপাসিটর দেখবো, ট্রানজিস্টর দেখবো, ওই রকম কিছু জিনিস থাকে ছোট ছোট। ওই ফুল আর্কিটেকচার এটা মিলে তারপর হচ্ছে ফুল প্রসেসর হয়। ওইটাতে সুবিধা কি, ওই যে ন্যানোমিটারগুলো যত বেশি ছোট হয় পাওয়ার কনজাম্পশন তত কম হয়, তত হচ্ছে আমাদের এফিশিয়েন্ট হয়। সো হ্যাঁ, সো অল্প জায়গায় ট্রানজিস্টর যখন বেশি ফিট করা যায় পাওয়ার কনজাম্পশন কম হয়, প্লাস আমি পাওয়ারফুল প্রসেসর হচ্ছে গিয়ে বিল্ড করতে পারি ছোট সাইজে। আর মোবাইল যদি মনে করেন কম্পিউটার সাইজ হয়ে যায় তাহলে আলটিমেটলি তো কোনো লাভ নাই। বাট কম্পিউটারের প্রসেসর যদি আমি আবার চাই যে না এই প্রসেসর হবে মোবাইলের মতো, তাহলে আমি পাওয়ার এফিসিয়েন্সি পাবো না, সো পাওয়ার পাবো অনেক কম। তো অনেক কিছু চিন্তা করতে হয়, এগুলো আর্কিটেকচারের ব্যাপার আছে, কম্পিউটার আর্কিটেকচার এখানে। সো ধরেন এটা হচ্ছে আমাদের প্রসেসর, এই প্রসেসর নিয়ে আমরা পড়াশোনা করবো। আসলে এগুলোর পিনগুলো কী কী কাজ করে। সো অনেকগুলো পিন আছে এখানে, সবগুলা পিনের এক একটা কাজ আছে স্পেশাল। সো আমরা এখানে দেখব। আর তার উপর আমরা হচ্ছে ওই যে কিছু প্রসেসরে দেখি না মিনিমাম এত মেগাহার্টস বা এত গিগাহার্টস প্রসেসরটা থাকে, ম্যাক্সিমাম বুস্ট করে এরকম। সো এইখানেও আমরা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটা মোড পাবো। একটা হচ্ছে প্রসেসর মিনিমাম মোডে কী কাজ করে, আর ম্যাক্সিমাম তাকে যদি অনেক বেশি হচ্ছে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে সে কোন মোডে চলে যায়, কীভাবে কাজ করে। সো ফার্স্টে হচ্ছে আমরা 8086 এর আর্কিটেকচার পড়ি। এইটার যে আর্কিটেকচার এটা হচ্ছে দুইটা ডিভাইডেড থাকে, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। সো বাস ইন্টারফেস ইউনিটে হচ্ছে বেসিক্যালি ডাটাগুলো মেমোরি থেকে নিয়ে আসে, প্রসেসরের মধ্যে মেমোরি থেকে ডাটা নিয়ে আসবে, ইনস্ট্রাকশন নিয়ে আসবে, এই রিলেটেড যতগুলা আমার কম্পোনেন্টস আছে আর যতগুলো টাস্ক হয় সবগুলো কমপ্লিট করে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। তার মানে তার কাজ কি, বাসগুলোর সাথে কানেক্টেড হয় কে, মেমোরি। সো মেমোরির সাথে কানেক্টেড করে সে ইনস্ট্রাকশন নিয়ে আসে, আর ওই যে ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসলো এইগুলো হচ্ছে এক্সিকিউশন ইউনিটে হচ্ছে পাস হয়, অ্যান্ড ওইখানে হচ্ছে অপারেশনগুলো কমপ্লিট হয়। অর্থাৎ আপনি যদি ধরেন সাপোজ আপনি একটা অ্যাডিশন পারফর্ম করছে, অ্যাডিশন করবেন কত, ধরেন 2+3 করতেছেন, 2+3। সো সে কী করবে, 2 আর 3টাকে বাস ইন্টারফেস ইউনিট মেমোরি থেকে নিয়ে আসবে, আর এক্সিকিউশন ইউনিট কী করবে, ওই যে মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসলো 2 আর 3 হচ্ছে আপনাকে অ্যাডিশন করতে হবে। সো ওই অ্যাডিশনটা সে হচ্ছে এইখানে এক্সিকিউশন ইউনিটে কমপ্লিট করে সে হচ্ছে রাখবে। এই কারণে আমরা যে আমাদের ল্যাবে কিছু রেজিস্টার পড়ে আসছি, খেয়াল আছে, এই রেজিস্টারগুলো দেখবেন এক্সিকিউশন ইউনিটে আছে। কেন? কারণ আমাদের এক্সিকিউশন করার জন্য কি রেজিস্টার দরকার পড়ে। সো রেজিস্টার যেগুলো আছে ওগুলো আমাদের প্রসেসরে থাকে, অ্যান্ড এক্সিকিউশন ইউনিটে আমরা কি করি, রেজিস্টারের মাধ্যমে কি করি, অ্যাডিশন করতেছি, মুভ করতেছি, তারপরে কোনো কিছু প্রিন্ট করতেছি, বা আমরা হয়তো লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা কোনো ভ্যালু হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, নিয়ে প্রিন্ট করতেছি। সো যখন আমি এই কাজগুলো করতেছি, তার মানে কোনো এক্সিকিউশন ইনস্ট্রাকশন পারফর্ম করতেছি, তখন আমি এক্সিকিউশন ইউনিটে চলে আসছি। সো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এটা কীভাবে কাজ করে, এইখানে ফার্স্টে যে কাজটা হয় আমরা হচ্ছে মেমোরি থেকে ভ্যালু নিয়ে আসি। এই যে এইখানে আমরা বলছিলাম ডিএস এর মধ্যে, ডাটা সেগমেন্টের মধ্যে ভ্যালুগুলো থাকে, আমাদের ডাটা যে দরকার আছে। সো ফার্স্টে হচ্ছে আমরা লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে আমরা ডাটা বাস থেকে ডাটা নিয়ে আসি, এই ডাটাগুলো থেকে আমাদের ইনস্ট্রাকশন আসে, অ্যান্ড ইনস্ট্রাকশনগুলো নিয়ে চলে আসে হচ্ছে এই কিউতে। সো ইনস্ট্রাকশনগুলো যেগুলো আছে ওগুলো ফেচ করে নিয়ে আসি ইনস্ট্রাকশন কিউতে। এই কিউ এর মধ্যে সিরিয়াল ওয়াইজ সাজানো থাকে, 1 2 3 4 5 6, 6টাই হবে, এর বাইরে হয় না।
সো 8 বিটের হচ্ছে 6টা ইনস্ট্রাকশন রাখার হচ্ছে জায়গা থাকে। সো এইখানে সে কী কাজটা করে, সে প্রথমটাকে সেট করে, তারপর সেকেন্ড, থার্ড। সো ফার্স্ট সেটটা যখন আবার এখানে চলে গেল, এক্সিকিউশন ইউনিটের ফার্স্ট কাজ হচ্ছে এটা ডিকোড করা। এটা আপনারা হয়তো একটু পরে দেখবেন আস্তে আস্তে, আমরা প্রতিটা পার্টি ইন ডিটেলসে পড়বো। তারপরে সে কী করবে, কিছু ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কাজ করবে, ফ্ল্যাগ রেজিস্টার আমরা পড়বো। অ্যান্ড এর মাধ্যমে এএলও থাকে, এএলওর মধ্যে আমাদের অপারেশনগুলো বেসিক্যালি কমপ্লিট হয়, অর্থাৎ আমরা যত অপারেশন করি সবগুলো হচ্ছে এএলও কমপ্লিট করে। অ্যান্ড টেম্পোরারি রেজিস্টারে হচ্ছে ওই ভ্যালুগুলো থাকে এএলওর সাথেই। আর তারপরে আমরা হচ্ছে এই রেজিস্টারগুলোতে পাস করে দেই যে রেজিস্টারগুলোতে আমরা রাখতে চাই। তারপরে ওইটার অনুযায়ী আমরা হচ্ছে কী করি, আবার হয়তো যদি ওই ভ্যালুগুলো হচ্ছে আমার আউটপুট শো করতে চাই, আউটপুট নেই, অথবা আমরা মেমোরিতে যদি সেভ করতে চাই, মেমোরিতে স্টোর করারও কিছু কোডিং আছে, ওই কোডিং মাধ্যমে আমরা হচ্ছে স্টোর করতে পারি। সো মোটামুটি হচ্ছে বেসিক একটা কনসেপ্ট আমি হচ্ছে এখানে বললাম যে 8086 কীভাবে কাজ করে। সো 1 বাই 1 হচ্ছে আমরা একটু ভিতরে হচ্ছে যাই। সো ফার্স্টে 8086 এর কিছু ফিচার আছে। সো ক্লক রেটটা দেখেন 5, 8, 10 মেগাহার্টজ, তার মানে ম্যাক্সিমাম 10 মেগাহার্টজ পর্যন্ত এটা হচ্ছে বুস্টিং করতে পারে। তারপর বলা হচ্ছে 16 বিট অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো 16 বিট অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতে বোঝাচ্ছে যে এখানে আপনি যে অপারেশনগুলো করবেন, এই যে লজিকের এই এএলওর কথা বলতেছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এইখানে আপনি 16 বিট নিয়ে কাজ করতে পারবেন। তার মানে আপনি ম্যাক্সিমাম 8 বিট আর 8 বিটের দুইটা কিছু নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি 16 বিটের কাজ করে কমপ্লিট করতে পারবেন। সো এইটার ধারণ ক্ষমতা হচ্ছে ম্যাক্সিমাম 16 বিট। তারপর বলতেছে 16 বিট ডাটা বাস। ডাটা বাস তো আমরা জানি, ডাটা বাস দিয়ে কি ডাটা ট্রান্সফার হয়। সো ডাটা ট্রান্সফারের ম্যাক্সিমাম আমি ইউজ করতে পারবো 16 বিট অ্যাট এ টাইম। আর লাস্টে বলতেছে 20 বিট অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, ওই যে আমার মেমোরি যে আছে, মেমোরি যে কানেকশন, তার যে লোকেশনগুলো রাখতেছি, ওইখানে যে লোকেশন পাঠাবো, ওই বাসগুলো আমার কাছে আছে ম্যাক্সিমাম 20টা, মানে 20 বিট পাঠানোর মতো। তার মানে আমি বুঝতে পারতেছি আমার মেমোরিতে আমাকে যখন পাঠাইতে হয়, আমাকে 20 বিট করে পাঠাইতে হবে। আমি তো কোনোটা ফাঁকা দিতে পারবো না, হয় 0 থাকবে অথবা 1 থাকবে, এগুলোর কম্বিনেশন হয়ে 20টা ভ্যালু দিয়ে আমি হচ্ছে লোকেশন সেট করতে হবে। তার মানে আমার অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। নেক্সটে আমরা হচ্ছে একটু এই পিন ডায়াগ্রামটা দেখব। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, এই পিন ডায়াগ্রাম আপনাদের মনে রাখা খুবই জরুরি। সো পুরোটা পিন ডায়াগ্রামের বলা হইতে পারে যে মাইক্রোপ্রসেসর 8086 এর আর্কিটেকচার পিন ডায়াগ্রামটা হচ্ছে আপনি ড্র করে দেখান। সো আপনাকে কিন্তু এই পুরোটা হচ্ছে মাথায় রাখতে হবে। না, অর্ধেক ছোট এরকম কিছু নাই, সব কিছু মনে রাখতে হবে। তবে এইটা এমন না যে আপনার প্রতিটা পিন আলাদা আলাদা কাজ করে। যেমন এইখানে দেখবেন যে এই স্টার্টিং থেকে এই পর্যন্ত সেম টাইপের পিন, সো অর্ধেক আপনার কমে গেছে, বাকি অর্ধেক নিয়ে হচ্ছে আপনার কাজ। সো আপনাকে বেসিক্যালি মনে রাখতে হবে যে এই কয়েকটা পিন আর এইখানে কয়েকটা পিন, যদিও এইগুলো হচ্ছে কমন পিন, এগুলো আপনারা জানেন। আর বাকি যে এ থেকে হচ্ছে গিয়ে যতগুলো দেখতেছেন প্রায় 16 পিন, এগুলো হচ্ছে জাস্ট অ্যাট এ টাইম শেষ হয়ে যাবে। এখন আসি এই পিনগুলো কী কাজ করে দেখেন। A0 to AD15 এইটা বোঝাচ্ছে হচ্ছে অ্যাড্রেস অর ডাটা বাস। এখানে কি বোঝাচ্ছে বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল হচ্ছে কি আমরা কি জানি, মেমোরি থেকে সিপিইউতে, সিপিইউ থেকে মেমোরিতে, বা দুইমুখী হচ্ছে আমাদের ট্রান্সফারিং করতে পারে এইরকম পিন। সো দ্বিমুখী কেন, কারণ এইখানে কিন্তু ডাটা বাস আছে। ডাটা বাসের কাজ কি, দুই সাইড থেকেই হচ্ছে ভ্যালু পাস করে না, প্রসেসর থেকেও মেমোরিতে পাস করে, আবার মেমোরি থেকেও প্রসেসরে পাস করে। সো এই কারণে আমাদের হচ্ছে বাই ডিরেকশনাল এখানে পিনটা আছে। আচ্ছা, এইগুলা কাজ কি করে দেখি, এই যে এই বাসগুলো বলতেছি, লো অর্ডার অ্যাড্রেস বাস, দিস আর মাল্টিপ্লেক্স উইথ ডাটা। মাল্টিপ্লেক্স বলতে বোঝাচ্ছে কম্বাইন্ড, কারণ এই যে ডাটাগুলো, সরি এই যে পিনগুলো আছে বা বাসগুলো আছে, এই বাসের মাধ্যমেই আসলে অ্যাড্রেসও পাস হয়, ডাটাও পাস হয়। সো এই দুইটাকে একটা পিনের মাধ্যমে আমি কম্বাইন করে দিচ্ছি। সো এইটাকেই বলতে হচ্ছে মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স মানে হচ্ছে কম্বিনেশন করা। আপনি দুইটা আউটপুট, সরি ইনপুট নেবেন, ওইখান থেকে হয়তো আপনি 4টা আউটপুট দিবেন, বা আপনি হচ্ছে গিয়ে নর্মালি আমাদের থাকে হচ্ছে যদি ধরেন n2 to the power n এরকম থাকে, এরকম একটা কনসেপ্ট থাকে আমাদের, আমরা হয়তো পরবর্তীতে দেখবো। সো এইখানে ধরেন আপনি 2টা ইনপুট দিলেন, আমার আউটপুট আসবে 4টা। সো এইখানের উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে ডাটা নিয়ে আসি, এটা আস্তে আস্তে দেখবো। সো এই কারণে কম্বাইন্ড যেহেতু, এই জন্য বলতেছে মাল্টিপ্লেক্সড। When AD lines are used to transmit memory address, the symbol A is used instead of AD. For example, A0 to A15. এটা বুঝতেই পারতেছেন যে যখন আমি অ্যাড্রেস ইউজ করব, আমার এই পিনগুলো আমি হচ্ছে লিখবো, অ্যাক্টিভ রাখবো কি A0 থেকে A15, আর যখন আমি ডাটা পাস করব তখন হচ্ছে ডি পিনগুলো হচ্ছে আমি লিখবো।
এই জিনিসটাই বলা হচ্ছে। আর এইখানে দেখেন হাই অর্ডার অ্যাড্রেস বাস দিজ আর মাল্টিপ্লেক্স উইথ স্ট্যাটাস সিগন্যাল। সো আগের বার হচ্ছিল কি যে শুধুমাত্র অ্যাড্রেস আর ডাটা বাস হচ্ছে কি কম্বাইন করা আছে বা মাল্টিপ্লেক্স করা আছে, এখন এক্সট্রা করে তার সাথে অ্যাড হয়েছে কি স্ট্যাটাস, যে আমরা বলতেছি বাস স্ট্যাটাস। স্ট্যাটাস জিনিসটা কি হচ্ছে, স্ট্যাটাস সিগন্যাল আমরা ফ্ল্যাগ রেজিস্টার করব, তখন আমরা দেখবো যে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে অনেকগুলা আমাদের এরকম পিন আছে বা অনেকগুলো বাস আছে যেগুলোর ভ্যালু আমাদের কি দিতে হবে, হয়তো এই স্লাইডে না হলেও পরের স্লাইডে আমরা পড়বো ফ্ল্যাগ রেজিস্টার। সো তখন আমাকে কি করতে হয়, তখন আমাকে এইগুলো মেনশন করে দিতে হয় যে স্ট্যাটাস সিগন্যালের ভ্যালু কি। সো এইখানে পিনটা যদি তখন আমাকে স্ট্যাটাস মেনশন করে তখন আমাকে এস হিসেবে ইউজ করতে হবে, যদি আমাকে ডেটা মেনশন করে ডি হিসেবে ইউজ করতে হবে, যদি আমাকে অ্যাড্রেস মেন করে তাহলে এ দিয়ে ইউজ করতে হবে। বাট এইগুলো সবগুলো কি হাই অর্ডারের। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা এই বিএইচসি জিনিসটাতে বুঝি। বিএইচসি জিনিসটা কি, বাস হাই এনাবল স্ট্যাটাস। এটা বোঝাচ্ছে কি, ইট ইজ ইউজ টু এনাবল ডাটা অন টু দ্য মোস্ট সিগনিফিকেন্ট হাফ অফ ডেটা বাস D8 to D15, 8-bit device connected to upper half of the data bus base active low. So এইটা বোঝাচ্ছে যখন আমি এই D8 থেকে D15 এ কাজ করতে যাচ্ছি তখন আমি হচ্ছে এটাকে অ্যাক্টিভ লোতে রাখবো সিগন্যাল, আর যখন আমি এর করসপন্ডিং অন্যটা ইউজ করব তখন হচ্ছে কি অ্যাক্টিভ হাইতে রাখবো। বুঝতে পারছেন? সো অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই কখন রাখবো এটা তো মোটামুটি আমাদের বোঝা গেছে। সো যখন আমি D8 থেকে D15 এর কাজ করব, অর্থাৎ আমাদের এই যে D18 থেকে D15 পিনের কাজ করব, তখন হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে অ্যাক্টিভ লোতে রাখবো। যে আমি বুঝাবো যে আমি আপার হাফ যে আছে ওই আপার হাফের কাজ করবো। আমরা কি এল আর এইচ দেখছিলাম না যেরকমভাবে, সো এইখানেও আমরা হচ্ছে অ্যাড্রেস বাসগুলো বা ডাটা বাসগুলোকে হচ্ছে ডিভাইডেড করি। সো যখন হায়ারের কাজ করবো তখন আমি হচ্ছে কি এই বিএইচটা লো রাখবো। আর এইখানে হচ্ছে কি ইন্ডিকেট করতেছে যে আমার প্রসেসরটা কোন মোডে কাজ করতেছে। দ্য পিন ইন্ডিকেটস হোয়াট মোড দ্য প্রসেসর ইজ টু অপারেট। সে কি মিনিমাম মোডে কাজ করবো, অর্থাৎ তার মেগাহার্টস কি অনেক কমও আছে, আবার কি ম্যাক্সিমাম 10 মেগাহার্টস আছে। তো সে কি মিনিমামে কাজ করবে নাকি হচ্ছে ম্যাক্সিমাম মোডে কাজ করবে, ফুল পাওয়ার দিয়ে দিবে এই টাস্ক কমপ্লিট করতে, এইটা হচ্ছে এইখানে ডিসাইড হয় এই বাস এর মাধ্যমে। নেক্সটে বলতেছে কি রিড অ্যাক্টিভ লো। এইটা হচ্ছে যখন আমাদের রিড অপারেশন হবে তখন হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, আর যখন রিড হবে না তখন অ্যাক্টিভ হবে না। সো অ্যাক্টিভ হয় কখন, যখন হচ্ছে লোতে থাকে। রিড অপারেশনের জন্য এই যে এই পিনটা সবসময় খেয়াল রাখবেন যে যখন আমাদের পিনটার মধ্যে বার থাকবে, বার তো চিনেন আপনারা, যেমন ধরেন এই পিনটা আছে RD বার, এই পিনটা অ্যাক্টিভ হবে যখন এর ভ্যালু হবে 0। আর নর্মাল যদি কোনো পিন থাকে ধরেন AD এরকম, এই পিনটা অ্যাক্টিভ হবে যখন ভ্যালু থাকবে 1। সো সবসময় মাথায় রাখবেন যদি আমার এরকম বার সহ কোনো পিনকে অ্যাক্টিভেট করতে হয় আমাকে অবশ্যই হচ্ছে কি অ্যাক্টিভ লোতে করতে হবে বা 0 ভ্যালু দিতে হবে, লো ভ্যালু। আর যখন হচ্ছে আমি নর্মালগুলোকে হচ্ছে অ্যাক্টিভ করব তখন আমাকে হাই ভ্যালু দিতে হবে। আচ্ছা, নেক্সট 8086 এর আর একটু ডিটেলস বলা আছে, যেটার মধ্যে আমরা হচ্ছে 4টা রেজিস্টার অলরেডি আমাদের ল্যাবে শুরু করে দিচ্ছি আমরা করা, ওইগুলো নিয়ে আরও ইন ডিটেলসে পড়বো। So the bit size of a processor is normally defined by its ALU with, so এখানে বলতেছে আমরা যে ফার্স্টে ALU দেখছি, সো কোন একটা প্রসেসরের অ্যাকচুয়ালি কত বিট নিয়ে কাজ করার ক্ষমতা এটা ডিসাইড করতেছে হচ্ছে এই ALU। তার মানে ALU তে আমি যত বিট নিয়ে কাজ করতে পারি ওইটাই হচ্ছে আমার ওই প্রসেসরের বা আর্কিটেকচার। সো আমি এখানে যেমন 16 বিট নিয়ে কাজ করতে পারতেছি, 8 বিটের দুইটা রেজিস্টার নিয়ে আমি কাজ করতে পারতেছি, আমি তখন বলতে পারতেছি ওকে ফাইন, এখানে আমি 16 বিট নিয়ে কাজ করতে পারি, এইটার আর্কিটেকচারের বিটটা হচ্ছে 16 বিট। যখন আমি এই 16 বিট নিয়ে কাজ করতে পারবো না, হয়তো 8 বিট নিয়ে পারবো, তখন এটাকে বলবো কি 8 বিট আর্কিটেকচার। সো নেক্সটে বলা হচ্ছে যে তার উইটের উপরে ডিপেন্ডস করতেছে, অ্যান্ড এইটার মধ্যে আমাদের কিছু রেজিস্টার আছে যার ভ্যালু হচ্ছে AX BX CX DX। আমরা হচ্ছে এই ভ্যালুগুলো নিয়ে কাজ করি। এই রেজিস্টারগুলো কি 16 বিট, বুঝতে পারতেছেন? আমরা এই রেজিস্টারগুলো নিয়ে কাজ করি 16 বিট, অ্যান্ড এর মধ্যে যে ডিভাইডগুলো থাকে ওটা হচ্ছে কি 8 বিট করে। সো আলটিমেটলি এইখানে আমরা হাইয়েস্ট 16 বিট পর্যন্ত হচ্ছে কাজ করতে পারি। 8086 is capable to process 16-bit data together. It means data with 16-bit can be processed and can be sent to processor in single oscillation. So এই সিঙ্গেল অপারেশন বা অসিলেশন যেটাই বলি, টাস্কের মধ্যে আমরা 16 বিট ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে পারবো, যেটা অলরেডি বলে আসছি, এর বাইরে আমরা পারবো না।
আচ্ছা এইখানে 8086 এর 20 বিট এই ডাটা বাসটা বোঝানো হয়েছে। 20 বিট কীভাবে কাজ করে, 16 বিট আমাদের থাকে কিন্তু 20 বিট আমাদের কাজ করতে হয়। এটা কীভাবে হয়, এটা আমরা একটা মেমোরি সেগমেন্টেশনের একটা স্লাইড আছে ওইটাতে দেখবো। জাস্ট আমরা জেনে রাখি যে এইটার মধ্যে 20 বিটের অ্যাড্রেস আছে আর ডেটা বাস হচ্ছে আমাদের 8 বিটের আছে। আর সরি ডেটা হচ্ছে আমরা প্রতিটা মেমোরির প্রতিটা লোকেশনে 8 বিট করে রাখতে পারি, আর ডেটা বাস হচ্ছে 16 বিট। তিনটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা হচ্ছে অ্যাড্রেস কত, আরেকটা হচ্ছে অ্যাড্রেস বাস কত, আরেকটা হচ্ছে ডেটা কত রাখতে পারি, আরেকটা হচ্ছে ডেটা বাস। বাস হচ্ছে কি রাস্তা, বুঝতে পারছেন? আর ডেটা যখন আমি রাখি ওইগুলো কিন্তু ডেটা হিসেবে কাউন্ট হয়। এইটার ভিতরে আমি 8 বিট করে ডেটা রাখতে পারি, এই প্রতিটা লোকেশনে আমি 8 বিট করে ডেটা রাখতে পারবো। বাট এই লোকেশনের ডেটাগুলো নিয়ে যখন আমি পাস করব তার সাথে আমি কি 16 বিট পর্যন্ত আমি পাস করতে পারবো। এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার 16 বিটের ডেটা এসে কীভাবে 8 বিটের মধ্যে চলে যেতে পারে, সেরকম কোশ্চেন থাকতেই পারবে। ওইটার প্রসেসও আমরা দেখবো যে আসলেও 16 বিট ডেটা কি আমাদের আসে কি না, 16 বিট ডেটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়। ওগুলো আমরা আস্তে আস্তে যখন ওই স্লাইডগুলো পড়বো মেমোরি নিয়ে তখন আমরা হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা এখন একটু মেমোরি ক্যাপাসিটি নিয়ে বলি। এটা অলরেডি আমি বলে ফেলছি যে এখানে মেমোরিতে হচ্ছে 20 অ্যাড্রেস লাইন থাকে। এখন এই 20 অ্যাড্রেস লাইনের উপর হিসাব করে আমাদের আসলে কোনো একটা প্রসেসরের মেমোরি কতটুকু ওইটা আমরা হচ্ছে ডিসাইড করতে পারি। সাপোজ এটার যদি মেমোরি চিন্তা করি, এটার মেমোরি হচ্ছে কি বলা আছে হচ্ছে 20 বিট অ্যাড্রেস লাইন, আর 20 বিট মানে 2 টু দি পাওয়ার 20। এইটা যেই ভ্যালু আসে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের মেমোরি। এটার ভ্যালু আসে কত দেখেন তো, 2 টু দি পাওয়ার 20 কত আসে? 1048,576। এইটা কিসে আসছে? আমাদের বিটসে আসছে না। এইটাকে যখন আমরা কনভার্ট করব তখন আসছে কি কিলোবাইটে 1048। তারপরে কিলোবাইটকে যখন আমি কনভার্ট করবো তখন লাস্টে চলে আসে হচ্ছে 1 মেগাবাইটে। বুঝতে পারছেন? এই কারণে এটাকে বলতেছে যে আমাদের এই অ্যাড্রেস স্পেস থেকে যে আমরা ভ্যালু পেলাম ওটাকে যখন আমরা কনভার্ট করে মেগাবাইটে নিয়ে আসি এটা 1 মেগাবাইট হয়। সো এই জন্য আমরা 8086-এর যে প্রসেসর তার অ্যাড্রেস স্পেস বলতে পারি কি 1 মেগাবাইট, মানে তার মধ্যে 1 মেগাবাইট মেমোরি আছে। এই 1 মেগাবাইট মেমোরি লোকেশন নিয়ে বা মেমোরি নিয়ে আমি স্পেস নিয়ে কাজ করতে পারবো। খুবই ছোট, আমরা তো এখন কয়েক হাজার গিগাবাইটস নিয়েও কাজ করতে পারি। আমাদের হচ্ছে মানে আপনারা কখনো ডাটা সেন্টার দেখছেন কিনা জানি না, ডাটা সেন্টারে কিন্তু এক একটা বড় বড় পিসি থাকে, অনেক বড় বড়, ওগুলার কিন্তু 100 জিবি 200 জিবি করে এরকম র্যাম থাকে, র্যামই এত বেশি থাকে। সো একসাথে কিন্তু ইন্টিগ্রেটেড অনেক হাজার মেমোরি নিয়েও কাজ করে। আমার একবার আমি একটা ডাটা সেন্টার দেখছিলাম, আমাদের ভার্সিটিতে ছিল, প্লাস আমার যে অফিস ওইখানেও ডাটা সেন্টার ছিল। সো ওগুলো তো অনেক হিউজ পরিমাণে র্যাম থাকতো। সো ওইগুলোর র্যাম অনেক বেশি আর খুবই এক্সপেন্সিভ ছিল, মানে আমাদের নর্মাল ইউজারের জন্য না। ওগুলো ইউজ হয় হচ্ছে ধরেন বড় বড় ওয়েবসাইটগুলোর ভ্যালুগুলো রাখার জন্য বা ডাটাগুলো রাখার জন্য, ওগুলো ট্রান্সমিশনে করার জন্য। এখন ওগুলোতে যদি আপনার প্রসেসর স্লো হয়ে যায় তখন প্রবলেম। যেমন আপনি যদি আপনার পিসিতে একসাথে 100টা টাস্ক কমপ্লিট করতে চান, আপনার কি স্লো হয়ে যাবে না? স্লো হবে। যেই পিসি ইউজ করেন একসাথে 100টা করতে পারবেন না। বাট যখন আমি একটা সার্ভার রাখি, সার্ভার বেসিক্যালি কিছুই না, জাস্ট আমার একটা পিসি যেটা হচ্ছে আমার কাছে নাই, আরেক জায়গায় আছে। এখন ওই সার্ভারটা যদি স্লো হয়ে যায়, ওই ডাটা সেন্টারের সার্ভারটা, তার কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট যাবে। তার কাছে এমন হইতে পারে অ্যাট এ টাইম 10,000 20,000 রিকোয়েস্ট যেতেই পারে। কিন্তু তার কাজ যদি স্লো হয়ে যায় তখন আমি আর ওইটা ইউজ করবো না। যদি আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, আপনি ফেসবুকে বসে আছেন, আপনার ফ্রেন্ড বসে আছে, এরকম করে কি বাংলাদেশেই তো মনে হয় অ্যাট এ টাইম কয়েক লাখ মানুষ ফেসবুক ইউজ করতেছে। এখন এইটা যদি ধরেন অ্যাজ এক্সাম্পল, আচ্ছা বাংলাদেশ না, ঢাকা ধরেন ঢাকাতে কয়েক লাখ মানুষ একসাথে ইউজ করতেছে। সো আপনি যদি চিন্তা করেন যে কয়েক লাখ মানুষ একসাথে সার্চ করছে, এখন এইটা কি একটা কম্পিউটারে তো রান হবে। সার্ভার মানে কি, যে এই কম্পিউটারটা আপনার কাছে নাই, আরেক জায়গায় আসো, এখানে সেভ করা আসো, এখানে ডেটাগুলো আসো, এখান থেকে আপনি নিয়ে আসেন, আবার ওইখানে গিয়ে রাখেন। এখন সে যদি ওই 16 গিগাবাইট র্যাম নিয়ে কাজ করে, তাহলে তো তার রেজাল্ট দিতে হচ্ছে গিয়ে 1 সপ্তাহ ওয়েট করা লাগবে। ওই যে পাখি দিয়ে যেমন আমরা চিঠি আদান প্রদান করতাম ওই রকম হয়ে যাবে আর কি। সো তখন আমাদের এই কাজ করা যাবে না। সো এই জন্য আমাদের হিউজ পরিমাণ মেমোরি লাগে, হিউজ পরিমাণ ডেটা ট্রান্সফারিং অপশন লাগে, হিউজ পরিমাণ আমাদের স্টোরেজ লাগে। সো ওই ডেটা সেন্টারগুলো হচ্ছে হিউজ পরিমাণ এই স্টোরেজ নিয়ে কাজ করে। ওইখানে অনেক আপনার ডেটা আছে,
তারপরে অনেক পরিমাণ হচ্ছে আমাদের ইয়েও লাগে, গ্রাফিক্স কার্ডও লাগে কিছু কিছু জায়গায়। সো এইগুলার কম্বিনেশন করে ডেটা সেন্টার হয়। যাই হোক, তো আমরা মাত্র হচ্ছে 1 মেগাবাইট নিয়ে কাজ করতেছি, তার মানে আমরা হচ্ছে খুবই ছোট নিয়ে কাজ করতেছি, মানে আপনার পিসি থেকেও ছোট জিনিস নিয়ে কাজ করতেছি। বাট একটা টাইমে এটাই অনেক ভালো ছিল, একটা টাইমে এটার দামই হচ্ছে গিয়ে ধরেন অনেক হিউজ পরিমাণ ছিল। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা কীভাবে ক্যালকুলেট করলাম দেখেন। এই যে অলরেডি আমরা এই নাম্বারটা পাইলাম, এটা কি আমরা বিটসে পাইছি না? সো এইটাকে আমরা যে কনভার্সন করলাম, সরি এইটা হচ্ছে আমরা পেলাম বাইটে, বাইটটাকে আমরা হচ্ছে বিটে কনভার্ট করব। বিটে আমরা কি করলাম, 8 দিয়ে ইন্টু করলাম, ইন্টু করে তারপরে যে ভ্যালুটা পাইলাম ওইটা বিটে হইল, তারপর ওইটাকে আমরা আবার কি করলাম, বাইটে কনভার্ট করলাম। মানে অ্যাকচুয়ালি এটা ডাবল কাজ করা হয়েছে, এটা এত দরকার পড়ে না। আমি যেভাবে বললাম যে আপনারা জাস্ট কী করবেন, যেই ভ্যালুটা পাবেন ওই ভ্যালুটাকে হচ্ছে গিয়ে কনভার্ট করে কিলোবাইটে আনবেন, তারপরে কনভার্ট করে হচ্ছে মেগাবাইটে আনবেন। সো যেই ভ্যালুটা পাচ্ছেন ওইটাকে আপনি ডিভাইড করবেন হচ্ছে প্রথমে 1048576, এটাকে ডিভাইড করবেন 8 দিয়ে, তাহলে আপনি কিসে পাবেন, বাইটে পাবেন ফার্স্টে। সো এইটা বাইটে পাইলে হচ্ছে মনে হয় কত, 1048576। আচ্ছা, এইটার সাথে একটা 8 আছে, অ্যাকচুয়ালি এটা করার দরকার হয় না। আচ্ছা, এইটা আমি ফুললি বুঝাই, এমনি এভাবে বুঝাইলে বুঝাবেন না, একদম ফার্স্ট থেকে লাস্ট বুঝাই। এটা কেন 8 দিয়ে গুণ হয়েছে অ্যান্ড কেন এটাকে বাইট করা হয়েছে এটা আসে। সো আপনার যে মেমোরিটা আছে, আমরা মেমোরি দিকটাকে কি দেখে আসছি, আমি আসলে এটা মেমোরিতে দেখাবো, যেহেতু চলে আসছে আমি একটু দেখাই। মেমোরিতে দেখেন, একটা মেমোরিতে আপনি ডাটা রাখতে পারতেছেন কত, 8 বিট করে না, 8 বিট 8 বিট 8 বিট। এখানে আপনাকে বলা হয়েছে আমার অ্যাড্রেস স্পেস আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, মানে আমাকে বলা আছে 20 বিট। তাহলে 20 বিট মানে কি, কেন 20 বিটকে আমি 2 টু দি পাওয়ার করলাম, কারণ এখানে দুইটা ভ্যালু আসতে পারে, একটা 0 অথবা 1, এর বাইরে কোনো ভ্যালু যাবে না। এই জন্য আমাকে 2 টু দি পাওয়ার 20 করতে হবে কম্বিনেশন বের করার জন্য। আমি কম্বিনেশন পাইতাম কি, দুইটা। এখন যদি ডেসিমেলে থাকতো আমি কম্বিনেশন কি করতাম, 10 টু দি পাওয়ার 20 করতাম। যদি বাইনারি থাকতো তাহলে 2, আর যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে কি করতাম, 16 টু দি পাওয়ার করতাম, 16 টু দি পাওয়ার 20। এখন আমার ভ্যালুগুলো কোথায় থাকে, মেমোরিতে 0 আর 1 থাকে বাইনারিতে, তাহলে আমি কি করব, 2 টু দি পাওয়ার 20-তে যাব। সো আমার 2 টু দি পাওয়ার 20 হচ্ছে লোকেশন, অর্থাৎ কতগুলো লোকেশন আমার কাছে হইতে পারে। এটা ধরেন প্রথমে হচ্ছে 0 নাম্বার লোকেশন, অর্থাৎ এটা 0 নাম্বার, 1 নাম্বার, তারপর হচ্ছে গিয়ে 0 1 1 1 0 0, এরকম করে অনেকগুলো হইতে থাকে। সো এরকম লোকেশন করে অ্যাকচুয়ালি 20 বিটের ফার্স্টটা 0, তারপর 1 1 0 1 1 1 1 1 0 0, এরকম করে বাড়তে বাড়তে 20 বিটস কমপ্লিট করবে। সো এই 20 বিটসের যে রেঞ্জের কম্বিনেশন, এই কম্বিনেশন আপনার কি, এক একটা লোকেশন। এটা কি বুঝতে পারছেন, আপনার কাছে হাইয়েস্ট কতগুলো লোকেশন থাকতে পারে, লাস্টটা বুঝেন নাই। এইখানে আপনি কি ফার্স্টের লোকেশন, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে আপনার মেমোরিতে কতগুলো লোকেশন থাকতে পারে, সে বলছে 20 বিটস। সো 20 বিটসের লোকেশন কি হয়, আমাকে 20টা 0 হবে, এইটার যে কম্বিনেশন আছে এই রেঞ্জের মধ্যে আমার ভ্যালুগুলো থাকবে না, হয় সবগুলো 0 থেকে বড়, মানে এইটার রেঞ্জের মধ্যেই থাকবে, এর বাইরে তো যাবে না। এই কম্বিনেশনেই যতগুলো নাম্বার ফরম্যাট পসিবল বাইনারিতে, এইটা হচ্ছে আমার লোকেশন। এখন আমাকে বলা হচ্ছে আমার কাছে এই লোকেশনটা দেওয়া আছে, কিন্তু প্রতিটা লোকেশনে আমার ডেটা থাকে কত বিট করে, 8 বিট করে। তার মানে আমার যদি টোটাল কতটুকু ডেটা আমি রাখতে পারি, আমার মেমোরি যদি ক্যাপাসিটিটা আমাকে কন্ট্রোল করতে হয় বা ক্যাপাসিটিটা যদি বের করতে, আমি কি বলবো, একটা স্টোরেজে রাখতে পারি 8টা, সেকেন্ডটাতে 8টা, থার্ডটাতে 8টা। সো আমি কি করতে পারি, টোটাল যে কম্বিনেশন হইতে পারে ওইটার সাথে যদি 8 গুণ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি না যে অ্যাকচুয়ালি আমি কত জায়গা রাখতে পারি ডেটা। সো আমি যে কাজটা করতেছি 2 টু দি পাওয়ার 20 করতেছি, করে ভ্যালু আসছে কত, 1048576। এইটা আসতেছে আমার এতগুলো আমার কাছে লোকেশন আছে, এই যে 1T করে এরকম কম্বিনেশন করে। এখন প্রতিটাতে 8টা থাকতে পারে। সো আমি কি করব, এই লোকেশন ইনটু যদি 8 করি, তাহলে আমি টোটাল কতগুলো ডেটা রাখতে পারি এটা আমি পাচ্ছি না। সো এইটা আমি করলাম, ধরেন এটার রেজাল্ট আসছে হচ্ছে 8388 না, 83888608। এইটা অ্যাকচুয়ালি কি, এত বিটস ডেটা আমি রাখতে পারি।
এটা কি বোঝা গেছে? কারণ একটা লোকেশনে 8, সো এতগুলো লোকেশনে কত, এতগুলো লোকেশন ইনটু 8 করলে যেটা আসবে অতগুলো বিটস আমি রাখতে পারি। এইটা হচ্ছে আমি বের করলাম। এখন এইটাকে আমি কনভার্ট করে বললাম যে এটা কত মেগাবাইটে রাখতে পারি। এখন এইটা আছে বিটসে, সো এটাকে আমি 8 দিয়ে ডিভাইড করলাম, ভ্যালু আছে কি আগেরটাই 104856 এত বাইটস হচ্ছে আমার কাছে ডেটা রাখতে পারবো। তাকে আমি আবার কনভার্ট করে নিয়ে আসলাম হচ্ছে কিলোবাইটে, সো কিলোবাইট চলে আসো পয়েন্ট সামথিং আসবে 1048 কিলোবাইট সে রাখতে পারে। আবার এটাকে কনভার্ট করে নিয়ে আসলাম মেগাবাইটে, তার মানে 1 মেগাবাইট সে ডেটা রাখতে পারে। তার মানে তার মেমোরি ক্যাপাসিটি কত 1 মেগাবাইট। এই জিনিসটাই জাস্ট ওই ম্যাথটাতে বোঝানো হয়েছে যে আমি একটা লোকেশনে 8টা পারি। এই কারণেই দেখবেন যে প্রথমে আমি হচ্ছে লোকেশন বের করলাম 2 টু দি পাওয়ার 20 দিয়ে, তারপরে প্রতিটা লোকেশনে যেহেতু 8টা বের করতে পারি, সো পুরাটার ইনটু 8 যদি করি তাহলে আমি কতটুকু ডেটা রাখতে পারবো, সো এত বিটস ডেটা রাখতে পারবো। এখন এটাকে আমি কনভার্ট করে লাস্টে হচ্ছে 1 বাইটে নিয়ে আসলাম, মানে বাইট মেগাবাইটে নিয়ে আসলাম। সো এটা আমি বলতেছি আমার টোটাল মেমোরি সাইজ বা মেমোরি ক্যাপাসিটি, আমি কতটুকু ডেটা রাখতে পারবো। এটা কি বোঝা গেছে সবার? ওকে, এখন যদি আপনাকে বলে আপনার একটা প্রসেসর আছে, যে প্রসেসরে অ্যাড্রেস স্পেস হচ্ছে 16, তাহলে এটা বের করতে পারবেন না। আর যদি বলা হয় যে আপনি এখানে ডেটা রাখতে পারবেন ধরেন 4 বিট, সো আপনি কিন্তু এইরকমভাবে ক্যালকুলেশন করে এটা কিন্তু বের করতে হবে। তখন কি হবে, 2 টু দি পাওয়ার হচ্ছে 16 হবে, আর এখানে ইনটু হবে হচ্ছে 4, তারপরে ডিভাইডেড করব 8, তারপরে হচ্ছে আবার কি করব 1024 দিয়ে, আবার 1024 দিয়ে। সো রিলেশনটা কিন্তু মনে রাখবেন, 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস, 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1024 কিলোবাইট। আচ্ছা, মাঝখানে একটা বাদ দিছি, 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইটস। এটা কিন্তু বিটস না, বাইটস। সো সবাই মাথায় রাখবেন যে এই রিলেশনটা কি, রিলেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রিলেশন না মাথায় রাখলে কিন্তু আমরা ওই যে যখন কনভার্সন করতে যাব ক্যালকুলেশন হারায় যাব। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা একটু কম্প্যারিজন দেখি, জাস্ট 8085 আর 8086 এর মধ্যে ডিফারেন্সটা কি, ওটা কি আপডেট হয়েছে, কেন আমরা ওইখানে আসলাম সেখানে একটু বলা আছে। ফার্স্টে আমরা জানি, ফার্স্টে দেখে আসছি যে 8 বিট প্রসেসর আছে, এটাতে 16 বিট। বলেন একটু উঠাবেন? আচ্ছা, একটু পজ করুন তাহলে। আচ্ছা, নেক্সট আমরা কি করলাম, 8085 এ ছিল কি 8 বিটের একটা প্রসেসর ছিল, এখানে 16 বিট। 8 বিট কিভাবে বলতেছি, ওইখানে যে এলওটা ছিল অ্যারিথমেটিক লজিক ইউনিট, ওরা 8 বিটের কাজ করতে পারতো, এর বেশি পারতো না। বাট আমাদের এখানে কি আমরা রেজিস্টারগুলো দেখতেছি কি 8 বিট 16 বিট করে, অর্থাৎ হাই লো মিলায় 16 বিট। আবার যখন আমরা অপারেশন করে রেজাল্ট পাবো এটাও 16 বিট হবে। আচ্ছা, নেক্সটে বলতেছে অ্যাড্রেস বাস ছিল হচ্ছে 8085 এ 16, আমরা হচ্ছে 20 বিটস পাচ্ছি। 8086 এ ডাটা 8 বিট, বাট 8086 এ আমরা ডাটা পাচ্ছি হচ্ছে 16 বিট। তারপরে এইখানে টোটাল মেমোরি কত আছে, আর এইখানে হচ্ছে টোটাল মেমোরি কত আছে, এই জিনিসটা বলতেছে। তারপরে ইনস্ট্রাকশন কিউ আছে, 8085 এ কোনো ইনস্ট্রাকশন কিউ ছিল না, 8086 এ কি দেখলাম 8 বিটের একটা ইনস্ট্রাকশন কিউ ছিল না, নিচে 6টা স্লটের। এখানে কি হয়, ইনস্ট্রাকশনগুলো 1 বাই 1 সিরিয়ালি দাঁড় করায়। যেমন আপনি কোথাও গিয়ে যদি ধরেন কোন একটা টিকিট কিনতে গেলেন, ট্রেনের টিকিট বা বাসের টিকিট, আপনি সিরিয়াল ধরে দাঁড়াইতে হয় না, এরকম সিরিয়াল করে দাঁড়ায় 6 জন করে। তারপরে নেক্সটে বলতেছে ইট ডাজ নট সাপোর্ট পাইপলাইনিং। এটার একটা কনসেপ্ট আমরা পড়বো, পাইপলাইনিং কনসেপ্ট। পাইপলাইনিং হচ্ছে প্যারালালি কাজ করে একসাথে, আর বাট এই 8086 এ এই পাইপলাইনিং কনসেপ্টটা কাজ করে। আর এখানে আমরা হচ্ছে 256 লোকেশন করতে পারি, আর এখানে আমাদের কি প্রায় 65,053 ইনপুট আউটপুট লোকেশন। এটা কিন্তু আমার মেমোরি লোকেশন না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে ইনপুট আউটপুট লোকেশন আমরা ইউজ করতে পারি। আর এইখানে লাস্টে বলতেছে কেন পারি, এটাও বলি যে আমাদের ডাটা বাসটা কত 16 বিট। সো এটার জন্য আমরা 2 টু দি পাওয়ার 16 যে লোকেশন, ওইটা হচ্ছে ইনপুট আউটপুটে কাজ করতে পারি, অর্থাৎ ডাটা ট্রান্সফার করতে পারি এতগুলা বাস দিয়ে। সো ডাটা ট্রান্সফার করতে পারবো যতগুলা লোকেশন দিয়ে, ওইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসের এইখানে যে আমরা ইনপুট আউটপুট লোকেশন বলতেছি ওইটা। অর্থাৎ আমি কতগুলা লোকেশনের সাথে ডাটা পাস করতে পারি, যেই বিট আছে ওই বিটের কম্বিনেশনের রেঞ্জ যেটা। সো 16টা 0 আর 16টা 1-এর মধ্যে যে কম্বিনেশন আছে, এই কম্বিনেশনে আমি কি করতে পারি, এতগুলো লোকেশনে আমি হচ্ছে ইনপুট আউটপুটের সাথে ডাটা ট্রান্সফার করতে পারি। এই কারণে লোকেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 16। বাট যখন মেমোরি বলবে, মেমোরিতে কি অ্যাড্রেস স্পেস হচ্ছে 20 বিটস, তখন আমরা কিন্তু 20-তে শিফট হয়ে যাব। সো এটা একটু খেয়াল রাখেন যে ইনপুট আউটপুট বললেও এটা আমার কানেকশন করতে হবে কি ডাটা বাসের সাথে। আর যখন আমাকে বলবে
মেমোরি সাইজ বা মেমোরি ক্যাপাসিটি, তখন আমি কি অ্যাড্রেস বাসের সাথে হচ্ছে কি কম্প্যারিজন করব। লাস্টে বলতে হচ্ছে এইটাতে মাল্টি প্রসেসিং নাই, এটাতে হচ্ছে মাল্টি প্রসেসিং আছে, মাল্টি প্রসেসিং এর কাজ করে, অর্থাৎ প্রসেসরকে অনেকভাবে হচ্ছে কি একসাথে প্যারালালি অনেকগুলো কাজ করা যায়, একটা অন অফ করে বা সাইড বাই সাইড, ওই যে পাইপলাইনিং কনসেপ্ট যেটা বলতেছিলাম ওগুলো আমরা দেখব আস্তে আস্তে। সো এটা হচ্ছে 8085 এর ইন্টারনাল আর্কিটেকচার, এটা একটু দেখবেন, এইটা বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা আপনারা দেখবেন, অ্যাটলিস্ট জানবেন যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কী জিনিস। সো এখানে এক্সট্রা করে কি আসছে, আমাদের একটা কিউ আসছে না, ইনস্ট্রাকশন কিউ। দেখেন এখানে কিন্তু ইনস্ট্রাকশন কিউ বলতে কিছু নাই 8085 এ, আমাদের এখানে কিন্তু চলে আসছিল। এইখানে আবার কি ছিল, সবগুলো রেজিস্টার দেখেন 8 করে, তার মানে 8 বিট আর্কিটেকচার। এই যে এখানে অ্যাক্লোমিটার দেখতেছেন, তারপরে এখানে যত টেম্পোরারি রেজিস্টার দেখতেছেন, ইনস্ট্রাকশন রেজিস্টার দেখতেছেন, সবগুলো হচ্ছে 8 বিট করে। সো এই কারণে আমরা বলতেছিলাম কি এই যে পুরো আর্কিটেকচার 8 বিটের উপর ডিপেন্ডেন্ট। এখানে দেখেন অ্যাড্রেস বা ডেটা যে ল্যাচগুলো আছে বা বাসগুলো আছে ওগুলোও কিন্তু 8 বিটের, বাট অ্যাড্রেসটা 16 বিট, বাট এইখানে যে কন্ট্রোলিং করতেছে পিনটা ওইটা 8 বিট। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আমাদের এই স্লাইড শেষ। আচ্ছা এখন বলেন আপনাদের 1 আর 2 এর মধ্যে প্রবলেম আছে নাকি কোনো? বলেন কি প্রবলেম? আমি একটু হালকা রিভাইন্ড করি, বাট যেহেতু আমাদের এটা তো ক্লাস না, ফুললি হচ্ছে রিভিউ করা পসিবল না ফার্স্ট টু লাস্ট, আমি জাস্ট হালকা করে একটু বলি। এই সামনে সবাই ফোকাস দেন। হ্যাঁ চলুক, সমস্যা নেই। সো এইখানে আমরা কি পড়তেছিলাম, কিছু মেজর পার্টস পড়ে আসছিলাম, যে আমাদের মেজর পার্টসগুলো কি থাকে, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট সার্কিটারি, আর হচ্ছে বাসেস থাকে 3টা, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাসে কি হয়, অ্যাড্রেস পাসিং করি আমরা, অর্থাৎ অ্যাড্রেস কোন লোকেশনে গিয়ে কাজ করবে বা কোন লোকেশন থেকে ডেটা নিয়ে আসবে ওই অ্যাড্রেসগুলো আমরা পাস করি অ্যাড্রেস বাসের মাধ্যমে। ডেটা বাসের মাধ্যমে হচ্ছে কোনো একটা লোকেশন থেকে আমরা ডেটা যে আসে ওই ডেটাগুলো নিয়ে আসি। আর কন্ট্রোল বাসে আমরা কি করি, কন্ট্রোল বাস হচ্ছে কন্ট্রোল করে যে কার সাথে কে কাজ করবে, কোন কম্পোনেন্টসের সাথে কোন কম্পোনেন্টস কাজ করবে, এইটা হচ্ছে এই ডাটা বাসের মাধ্যমে বিটসের ভ্যালুর উপর ডিপেন্ডস করে হচ্ছে কাজ করে। সো এইটা হচ্ছে টোটাল আর্কিটেকচার ছিল। এই যে লালগুলো দেখতে পারতেছি ডেটা বাস, হোয়াইটগুলো হচ্ছে অ্যাড্রেস বাস। সো এই কন্ট্রোল বাস ডেটা বাসের একটা আর্কিটেকচার এখানে দেখানো হচ্ছিল, যে এই যে লালগুলো রেড ওয়ানগুলো হচ্ছে ডেটা বাস, ব্লু ওয়ানগুলো হচ্ছে অ্যাড্রেস বাস। আর একই সময় বলতে একসাথে, হ্যাঁ প্যারালালি কাজ করে। প্যারালালি আপনার যখন 16 বিট আছে, 16 বাস, সো 16 বিট একসাথে কাজ করবে প্যারালালি। আর এই নিচেরগুলো হচ্ছে কন্ট্রোল বাস, যেগুলো হচ্ছে গিয়ে কোন কম্পোনেন্টসের সাথে কাজ করবে এইটা সিগন্যালের মাধ্যমে কন্ট্রোলিং করতেছে। এখানে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে পড়তেছিলাম, সিপিইউ কি কাজ করে, তার মধ্যে বাইনারি কোডের ইনস্ট্রাকশনগুলো আসে অ্যান্ড সে অপারেশনগুলো এক্সিকিউট করে, এটা দেখতেছিলাম। ইনপুট আউটপুট কি করে, ইনপুট আউটপুট হচ্ছে আউটসাইড কোনো ওয়ার্ল্ড থেকে যদি আমরা ডাটা পাস করি, নিয়ে আসি, কাজ করি, তখন এটা হচ্ছে এই ইনপুট আউটপুটের মাধ্যমে কাজ করে। আউটসাইড বলতে আপনার কম্পিউটারে নাই, আপনি বাইরে থেকে কোনো একটা ডাটা নিয়ে আসতেছেন বা ডাটা রাখতেছেন ওইখানে। এগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস ছিল, এগুলো আউটপুট ডিভাইস। মেমোরি বলতেছিলাম, মেমোরিতে কি থাকে, বাইনারি কোডেড কিছু ডেটা থাকে, যেটার মধ্যে 3টা ভ্যারিয়েন্ট ছিল, প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে প্রসেসর। প্রসেসর কি বলতেছিলাম, যে আমাদের রেজিস্টার নামে কিছু প্রসেসর থাকে, প্রসেসরের মধ্যেই মেমোরি থাকে যেগুলো খুবই ফাস্ট কাজ করে ওগুলো, আর প্রসেসরের মধ্যে মেমোরি যেটা আছে ওই প্রসেসরের স্পিড আর এই প্রসেসর মেমোরির স্পিডের মধ্যে বেশি একটা ডিফারেন্স নাই। সো দুইটার মধ্যে আমরা বলতেছিলাম কোনো একটা ডিফারেন্স নাই। সো দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো টেম্পোরারি ভ্যালুগুলো বা রেজাল্টগুলো রাখার জন্য এই রেজিস্টার মেমোরিগুলো ইউজ হয়। সাপোজ আমি 2+3 করলাম, যে 5 ভ্যালুটা আসে আমি টেম্পোরারি রাখতেছি, যেটা অলরেডি আমরা ল্যাবেও করে আসছি, AX, BX, CX, DX, ওইরকম টাইপের কিছু টেম্পোরারি রেজিস্টার আছে প্রসেসর মেমোরিতে। বাট এটা খুবই কস্টলি, কারণ এইটা কি খুবই প্রচুর স্পিড দিচ্ছে, বাট কস্টলি হওয়ার কারণে এটা আমরা চাইলেও অনেক বেশি ইউজ করতে পারি না। প্রাইমারি মেমোরি কি ছিল, প্রাইমারি মেমোরি ছিল হচ্ছে আমাদের র্যাম। সো র্যামে আমরা কি ইউজ করি, র্যামে হচ্ছে আমরা নর্মাল যে
কোনো ইনস্ট্রাকশন বা ডেটাগুলো রাখি, তারপরে সেগুলো ডিরেক্ট হচ্ছে প্রসেসর অ্যাক্সেস করে কাজ করতে পারে। বাট আমরা যখন সেকেন্ডারি মেমোরিতে আসছিলাম, সেকেন্ডারি মেমোরিতে ডিরেক্ট অ্যাক্সেস করে কাজ করতে পারে না, সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে আসতে হয় প্রাইমারি মেমোরিতে, দেন ওইটার এক্সিকিউশন কমপ্লিট করতে হয়। সো প্রসেসর থেকে যদি কোনো কমান্ড যায়, সে ফার্স্টে মেইন মেমোরিতে বা প্রাইমারি মেমোরিতে সার্চ করে যে আমাকে যে কমান্ডটা দেওয়া আছে ওইটা এখানে আছে কিনা, যদি থাকে কাজ কমপ্লিট করে রেজাল্ট দেয়, আর যদি না থাকে সে কী করে সেকেন্ডারি মেমোরিতে গিয়ে ওটা নিয়ে আসে, দেন মেইন মেমোরিতে আনার পরে মেইন মেমোরি থেকে কাজ করে। এগুলো হচ্ছে কিছু ভ্যারিয়েন্ট ছিল দেখার জন্য। অ্যাড্রেস বাস বলতেছিলাম কি ইলেকট্রিক্যাল পাথ, যেটার মাধ্যমে আমাদের ডেটা ট্রান্সমিশন হয়। কি ডেটা ট্রান্সমিশন হয়? হয় কিছু অ্যাড্রেস যায় বা কিছু ডেটা যায়, বা হচ্ছে আমরা কন্ট্রোলিং করার জন্য কোনো সিগন্যাল পাস করি। সো এগুলার ভ্যারিয়েন্ট ছিল, এগুলো জাস্ট রিডিং বললে আপনারা বুঝতে পারবেন, এগুলো তো এখনও নাই। জাস্ট এখানে একটা এক্সাম্পল ছিল যে সিপিইউ থেকে ফার্স্টে কমান্ডিংয়ে হচ্ছে কি অ্যাড্রেসগুলো যাচ্ছে, কোন অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসবে, অ্যান্ড দেন ওই অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসতেছে। আর ইন দ্য মিন টাইম কন্ট্রোল বাস কী করতেছে, এই মেমোরির সাথে কাজ করতেছে দেখে কন্ট্রোল সিগন্যালটা সে অ্যাক্টিভেট করে রাখছে। আর এইখানে ফার্স্টে সে কি কোনো একটা অ্যাড্রেস পাঠাইছে যে এই লোকেশনে যাও, এখানে যে ডেটা বা ইনস্ট্রাকশনগুলো আসে ওগুলো আমার কাছে নিয়ে আসো। সো মেমোরিতে ওই লোকেশনে যাওয়া হয়েছে, দেন ওইটা ডেটা বাসের মাধ্যমে হচ্ছে সিপিইউতে ডেটাগুলো নিয়ে আসছে। এটাই মোটামুটি আপনাদের ফার্স্ট স্লাইড ছিল যে কীভাবে হচ্ছে মাইক্রোপ্রসেসরের কম্পোনেন্টসগুলো কাজ করে। সেকেন্ড স্লাইডটা একটু বড় ছিল। সেকেন্ড স্লাইডটাতে কি ছিল? ইনপুট আউটপুটের সার্কিটারি, ইনপুট আউটপুট কীভাবে কাজ করে। পেরিফেরালস ডিভাইসগুলাই বলতেছিলাম ইনপুট আউটপুট ডিভাইসেস। এর মধ্যে প্রসেসিংয়ের কতগুলো মিডিয়াম ছিল, সো এই মিডিয়ামগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দেখতেছিলাম। আর এই মিডিয়ামের মধ্যে যখন আমরা হচ্ছে ডাটা ট্রান্সফার করতেছিলাম, এর মাঝখানে ইন্টারফেস নামে একটা মিডিয়াম কাজ করতেছিল, যে অ্যাকচুয়ালি কি একটা মাধ্যম তৈরি করে দিচ্ছে, যে পিন বা পোর্টের মাধ্যমে সে হচ্ছে ডাটাগুলো ট্রান্সফার করতেছিল। এটা কি একটা হার্ডওয়্যার জিনিস। সো এই ইনপুট আউটপুটটা যখন কাজ করে, সে তিনটা ওয়েতে কাজ করে। একটা হচ্ছে প্রোগ্রাম, যেটা হচ্ছে সফটওয়্যার থেকে আমরা প্রোগ্রাম করে রাখি বা ইনস্ট্রাকশনের মাধ্যমে করি। ইন্টারাপ্ট কি, সে হচ্ছে গিয়ে স্টপ হয়ে যায়, তখন হচ্ছে স্টপ করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তার ট্রান্সমিশনটা কমপ্লিট করে। আর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস হচ্ছে আমি সিপিইউকে কোনোভাবে ডিস্টার্ব করবো না, আমি নিজেদের মধ্যে মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস নিজেদের মধ্যে ডাটা ট্রান্সফার করে ফেলবে। ডাটা ট্রান্সফার করে কোথায় রাখে? মেমোরিতে রাখেন, মানে আমার প্রাইমারি মেমোরিতে রাখে। সো আমি ফার্স্টে ইনস্ট্রাকশন দিয়ে তাকে কাজ করাইতে পারি, অথবা আমি হার্ডওয়্যার কোনো কিছুর মাধ্যমে তাকে প্রসেসর কি স্টপ করাই দিয়ে কোনো একটা কাজ কমপ্লিট করতে পারি। আর লাস্টে হচ্ছে প্রসেসরকে বাদ দিয়ে আমি মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে পারি। সো প্রোগ্রাম ইনপুট আউটপুট আমরা দেখতেছিলাম যে প্রোগ্রাম ইনপুট আউটপুটে ওই যে প্রসেসরের মাধ্যমে হয়, এটাই জাস্ট একটু বলা আছে, দেখলেই বুঝবেন। আচ্ছা, এখন প্রোগ্রামের মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো ভ্যারিয়েন্ট ছিল। প্রোগ্রাম ইনপুট আউটপুটের মধ্যে হচ্ছে পোর্ট দুইটা ছিল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে প্যারালাল। ইন্ডিভিজুয়াল কি, আমি যদি প্রতিটা পিনকে আলাদা আলাদাভাবে বলতে পারতেছি যে তুমি ইনপুট হিসেবে কাজ করো, তুমি আউটপুট হিসেবে কাজ করো। সো আমাদের কাছে এরকম একটা রেজিস্টার ছিল, প্রতিটা রেজিস্টারকে আমি বলে দিতে পারতেছিলাম যে 8টা রেজিস্টারের হয়তো ডিভাইস ছিল এরকম। আমি বলতে পারতেছিলাম তুমি ইনপুট হিসেবে কাজ করো, তুমি আউটপুট হিসেবে কাজ করো, তুমি আউটপুট, তুমি ইনপুট, এরকম করে আমি ডিসাইড করে বলে দিতে পারতেছিলাম ইন্ডিভিজুয়ালি। আর আরেকটাকে আমি কি বলতেছিলাম, আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলাম একটা রেজিস্টারের মাধ্যমে। ওই রেজিস্টারে যদি ইনস্ট্রাকশন থাকতো, আচ্ছা ইনপুটের জন্য 0, আউটপুটের জন্য 1 থাকতো, ওই ইনস্ট্রাকশনে যদি 0 থাকতো তার মানে সে কি করসপন্ডিং সবগুলা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। এখানে 8 বিট থাকে, আমি একটু কমাই দিলাম, ধরেন সবগুলা ইনপুট, সরি এটা আউটপুট দিয়ে দিচ্ছি, সবগুলো সে ইনপুট হিসেবে কাজ করবে। পরের বার যদি আউটপুট থাকে তাহলে সবগুলো আউটপুট হিসেবে কাজ করবে। সো এরকম একটা কনসেপ্ট ছিল যে আমাদের যে পোর্টের পিনগুলো আছে, অর্থাৎ ইনপুট আউটপুট যে পোর্ট আছে মিডিয়ামটা, ওই মিডিয়ামে সবগুলো আমি ইনপুট আউটপুট হিসেবে প্যারালালি অ্যাক্সেস করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি আমি হচ্ছে পিন সেট করে দিতে পারি। সো যখন ইন্ডিভিজুয়ালি আমি কাজ করতাম তখন আমাদের একটা ডাটা ডিরেকশন রেজিস্টার ইউজ করা লাগতো, আর আরেকটা ডাটা রেজিস্টার ইউজ করতাম যেটা হচ্ছে কি আমি কন্ট্রোল করতো, অর্থাৎ সে কি ইনপুট পাস করবে নাকি আউটপুট পাস করবে। সো এটার একটা এক্সাম্পল দেখছিলাম যে ডাটা ডিরেকশন রেজিস্টারে আমার হচ্ছে 0, 1 ভ্যালুগুলো থাকে, তার উপর ডিপেন্ড করে পোর্টে ডিসাইড হয় সে কি ইনপুট কাজ করবে নাকি আউটপুট কাজ করবে। সো পোর্টে যখন সে ভ্যালু পাচ্ছে 0, তার মানে সে ইনপুট নেবে। সো পোর্টে যে রেজিস্টারটা আছে ওটাতে ইনপুট হিসেবে কাজ করবে। এখানে একটা ছোট ম্যাথ ছিল, সেটা হচ্ছে কি আমাদের এখানে বলা ছিল যে ডাটা ডিরেকশন রেজিস্টারে সাপোজ ভ্যালু আছে হচ্ছে 34H।
সো ইনপুট আউটপুটে আমরা হচ্ছে কি বলতেছিলাম যে এখানে আমরা হচ্ছে ভ্যালুর উপর ডিপেন্ডস করে ইনপুট বা আউটপুটগুলো ডিসাইড করি। আমাকে 34 যদি বলা থাকে এইটার করসপন্ডিং আমাকে বাইনারি করতে হবে, দেন আমাকে ওই ডিরেকশন রেজিস্টারে হচ্ছে ওগুলো বসাইতে হবে অ্যান্ড দেন পোর্টের ভ্যালুটা আমাকে দিতে হবে যে পোর্টে সে কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। সাথে কিন্তু দুইটা জিনিস আমাদের কিন্তু দুইটাই দেখাইতে হবে। অনেকে যে কাজটা করে ডাটা ডিরেকশন রেজিস্টার করে নিচের মধ্যে এখানে টিপ চিহ্ন দিয়ে দেয়, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। একটা ডাটা ডিরেকশন রেজিস্টার আর একটা হচ্ছে পোর্ট, দুইটা কিন্তু আলাদা আলাদা। আচ্ছা নেক্সটে এইখানে কি ছিল, এটা হচ্ছে প্যারালালি ছিল। সেইখানে কি ছিল, যেখানে একটা কমান্ড রেজিস্টার থাকে, এই কমান্ডের উপর ডিপেন্ডস করে সে সবগুলোকে ইনপুট অথবা আউটপুট দেয়। কমান্ডে যদি 0 থাকে তার মানে আমার ডাটা ডিরেকশন পোর্টের মধ্যে সবগুলো ইনপুট হিসেবে কাজ করবে। কমান্ড রেজিস্টার যদি 1 থাকে আমার পোর্টের মধ্যে সবগুলো আউটপুট হিসেবে কাজ করবে। এই জিনিসটা হচ্ছে বোঝায়। এটা হচ্ছে প্যারালালি যখন পিনগুলো থাকে। বলেন এইটা 70 বলতে 70 কই দেখতেছেন? আচ্ছা এইটা 0 1 2 3 করে এটা রেঞ্জ 7 পর্যন্ত যাবে, মানে প্রতিটাতে ডিভাইড আছে এরকম। এটা জাস্ট রেঞ্জ বুঝাইছে। হ্যাঁ এইটা আর এটার মধ্যে, এইটা আর এটার মধ্যে এটা ইনপুট হিসেবে কাজ করতেছে সবগুলা। মানে এখানে 0 থেকে 7 পর্যন্ত 8 বিটের যে পোর্ট আছে সবগুলা 0 হচ্ছে প্রেজেন্ট করতেছে। আচ্ছা আমি একটু ডিটেলসে বলি, বুঝতে পারছি। আপনি যেভাবে অ্যান্সার করবেন সেটা হচ্ছে আপনাকে কমান্ড রেজিস্টারের কথা বলা হবে। সো ধরেন কমান্ড রেজিস্টারে বলা আছে ভ্যালু হচ্ছে 2H বলা আছে। 2H এর বাইনারি কত? 10 না? সো এইখানে অ্যাকচুয়ালি আপনাকে এইটা রেজিস্টারটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ কি সবগুলো হচ্ছে 0 থাকতেছে আর লাস্টে 10। সো আপনার এখানে পোর্ট কি হবে, আগে কমান্ড রেজিস্টার ড্র করি। কমান্ড রেজিস্টার হচ্ছে 0 1 0। সো এটা হচ্ছে আমার কমান্ড রেজিস্টার। আর এই কমান্ড রেজিস্টারের এক একটা কমান্ডের এগেনস্টে আরেকটা কি হবে, পোর্ট হবে। সো এখানে পোর্টে হচ্ছে কি 8টা বিট আছে। সো যেহেতু 0 আছে তার মানে সবগুলো কি ইনপুট। এইটা ধরেন ফার্স্ট ওয়ান পোর্ট এ এর জন্য, তারপরে কি পোর্ট বি তে আবার আছে 8টার জন্য কিন্তু 8টা হবে। সো আবার পোর্ট বি এর জন্য আবার কি এরকম। সো আপনি আবার 8টা আঁকলেন, এটা হচ্ছে পোর্ট বি, ধরেন এটা এখানে লিখলেন, এটা কি 1 আছে তার মানে সবগুলো আউটপুট। সো সবগুলো নিচে দিকে, এটা কিন্তু নিচে দিবেন, মাঝখানে জায়গা নাই দেখে দিচ্ছি। সো আউটপুট বক্সের বাইরে যে এইখানে যেভাবে দেওয়া আছে, স্লাইডে যেভাবে দেওয়া আছে। সো এইখানে 0 থেকে 1 মানে হচ্ছে মাঝখানে 8টা ঘর আছে, ওইটা জাস্ট হচ্ছে ডট ডট দিয়ে বোঝাচ্ছে। সো আপনার যদি এরকম কোশ্চেন আসে আপনার যদি পুরোটা দেখাইতে হয় তাহলে আপনি ডট ডট দিয়ে এভাবে দেখাইলেও হবে। বাট আপনাকে যদি একটা বা দুইটা, যদি দুইটা দেখাইতে হয় আপনি পুরোটা দেখাবেন। যদি বলা হয় যে 8 বিটের পুরোটাই আপনাকে শো করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে ডট ডট দিয়ে বাকিগুলো কমপ্লিট করে দেবেন, মানে অপটিমাইজ হয়ে করবেন, তখন আমি নাম্বার কাটবো না এটাতে। বাট একটা বা দুইটা দেখাইতে হলে তখন আপনাকে ফুলটা দিতে হবে। 0 মানে কি ইনপুট। সো ইনপুট তো আছে। যদি আপনাকে কোশ্চেনে এইরকমভাবে দেওয়া থাকে যে 0 আর 1 দেওয়া আছে, বাকিগুলোর ভ্যালু দেওয়াই নাই, আপনি 0 আর 1-এরটা বসাই দিবেন, শেষ, আপনার কাজ শেষ। বাট যদি আপনাকে সবগুলোর ভ্যালু দেওয়া থাকে, বলা হয় যে একটা হেক্সাডেসিমাল নাম্বার, ওইটাকে আপনি বাইনারি করবেন, সবগুলো 1 বা 0তেই তো আসবে। সো 0 মানে ইনপুট, 1 মানে হচ্ছে আউটপুট, তখন আপনাকে সবগুলোই ডিফাইন করে দিতে হবে। আচ্ছা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার মধ্যে যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো আবার দুইটা ডিভাইড আছে। এই পোর্টগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর একটা হচ্ছে মেমোরি ম্যাপ। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কী ছিল, যে মেমোরির মধ্যে এক্সট্রা করে ইনপুট আউটপুটের জন্য আর একটা স্পেস আছে, অর্থাৎ মেমোরি আমি এইটা ইউজ করতেছি, তার সাথে আলাদা করে ইনপুট আউটপুটের জন্য জায়গা করা আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর মেমোরি স্পেসে কী ছিল, যে আমি একই সাথে হচ্ছে এর মাঝখানে হচ্ছে গিয়ে বসাই দিচ্ছি, জায়গা করে দিচ্ছি। অর্থাৎ আমার মেমোরির একটা পার্ট দেওয়া আছে যেটাতে আমি ইনপুট আউটপুটের কাজ করব, আরেকটা পার্টে হচ্ছে মেমোরিতে কাজ করব। এটা কোন সিস্টেমে ইউজ করতাম, যখন আমার ফুল মেমোরি দরকার হইতো। আর যখন আমার ফুল মেমোরি দরকার নাই তখন আমরা হচ্ছে এই
সিস্টেমগুলোতে হচ্ছে মেমোরি স্পেস ইউজ করতাম, মানে এই টাইপের পোর্টসগুলো ইউজ করতাম। সো এখানে একটু ডিটেলস বলা আছে, এগুলো দেখবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে, এগুলো দেখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা লাস্টে ইন্টারাপ্ট ড্রিভেনে চলে আসি। ইন্টারাপ্ট কি হইতো, যে আমি কোনো হার্ডওয়্যারের মাধ্যমে আমার প্রসেসরকে স্টপ করে দিয়ে কোনো কাজ করতাম। সো ইন্টারাপ্ট করতাম, এর মধ্যে কী ছিল, কিবোর্ড ছিল। কিবোর্ডে যখন আমি প্রেস করি আমার প্রসেসর স্টপ করে কিবোর্ডের কাজটা কমপ্লিট করে, দেন আগে যদি কোনো কাজ চলতে থাকতো ওইটাতে আবার রিটার্ন করে ফেলতো, দেন আবার যখন করতাম আবার এরকম করে যতবারই আমি প্রেস করতাম ততবারই সেম জিনিসটা কন্টিনিউ হইতো। এইভাবে যে ডাটা ট্রান্সফার হয় ইনপুট আউটপুটে, এটাকে আমরা বলতেছিলাম ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। আর লাস্টে এইখানে হচ্ছে বলতেছিল যে এই ইন্টারাপ্ট ড্রিভেনের মধ্যে দুইটা ডিভাইডেড আছে, একটা হচ্ছে আমি নিজে থেকে ক্রিয়েট করতেছি আর আরেকটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল, বাইরে থেকে হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি। সো ইন্টারনালটা কী ছিল, এক্সটার্নালের মধ্যে আবার দুইটা ডিভাইডেড ছিল। আচ্ছা, ইন্টারনালের তো একটু দেওয়ার কথা ছিল, এটা কোনো আমি দেয়নি। হ্যাঁ, ইন্টারনাল আছে। ইন্টারনালটা কি, আমি নিজে থেকে ক্রিয়েট করে নিচ্ছি। কীভাবে হচ্ছে, হয়তো ওভারফ্লো হয়ে যাচ্ছে বা আমি ডিভিশন বাই 0 দিচ্ছি বা কোনো একটা কিছু করে দিচ্ছি যাতে হচ্ছে সে ইনপুট আউটপুট করতে পারে, মানে ট্রান্সফারটা করতে পারে। আর আরেকটা হচ্ছে কি, আমি এক্সটার্নাল করতেছি, এই এক্সটার্নালের মধ্যে আবার দুইটা ডিভাইডেড আছে, একটা হচ্ছে মাক্সেবল, নন মাক্সেবল। মাক্সেবল ছিল কি মাউস কিবোর্ড ক্লিক, আর নন মাক্সেবল ছিল কি পাওয়ার যদি লস হয়ে যেত, যে আমার ভোল্টেজ ডাউন হয়ে গেছে, পাওয়ার ফেইলিওর হয়ে গেছে, তখন সে হচ্ছে কি করতো, স্টপ হয়ে যেত, ইন্টারাপ্ট করতো পিসিকে, তখন হয়তো কোনো একটা কাজ কমপ্লিট হইতো। সে দুইটা ওয়েতেই ইন্টারাপ্ট হইতো। আর লাস্ট হচ্ছে ডিএমএ, যেটা নিয়ে আমরা বিশাল ম্যাথ করলাম। ডিএমএ কি ছিল, যে আমি সিপিইউতে এইভাবে কনভার্ট না করে আমি ডিরেক্ট মেমোরি আর ইনপুট আউটপুটের মধ্যে যে ডাটা ট্রান্সফার কমপ্লিট করে ফেলবো, আমি সিপিইউকে কোনো প্রবলেম ফেস করবো না। বাট তার জন্য আমাকে সিপিইউকে রিকোয়েস্ট করতে হতো, সিপিইউ আমাকে গ্র্যান্ট করতো, যেটার একটা চার্ট দেওয়া ছিল, যে ইনপুট আউটপুট ডিভাইস একটা রিকোয়েস্ট করতো এইখানে ডিএমএ কন্ট্রোলার কি এক্সট্রা করে একটা চিপ। সো ডিএমএ কন্ট্রোলার আবার এই রিকোয়েস্টটা পাঠাইতো সিপিইউকে, যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, আমি ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি। এইখানে মাইক্রোপ্রসেসর কি করতো, এসে তারপর বলতো আচ্ছা ঠিক আছে তুমি ডাটা ট্রান্সফার করবো, আমি বাসগুলোকে ফ্রি করে দিচ্ছি। সে ফ্রি করে এখানে আবার গ্র্যান্টেড করার একটা পারমিশন দিত ডিএমএ কন্ট্রোলার কাছে, যে আমি বাসগুলো গ্র্যান্ট করে দিছি। দেন লাস্টে এই গ্র্যান্ড যে কন্ট্রোলিংটা, এটা নিয়ে সে আবার কি ইনপুট আউটপুট ডিভাইসকে বলতো ওকে ফাইন, তুমি এখন মেমোরির সাথে কাজ করো, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিচ্ছি, মেমোরি আমাকে, মাইক্রোপ্রসেসর আমাকে পাওয়ার দিয়ে দিচ্ছে। সো এই বাসগুলো যখন ফ্রি হয়ে যায় তখন মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে নিজেদের মধ্যে ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যায়। এইটারই হচ্ছে আমরা অনেকগুলা মোড দেখতেছিলাম। একটা হচ্ছে বার্স্ট মোড, যেটা হচ্ছে একসাথে সবগুলো ডাটা ট্রান্সফার করে। সাইকেল স্ট্রিং হচ্ছে কি 1 বিট 2 বিট এরকম করে 1 বাইট বাই বাইট পাঠায়। আর ট্রান্সপারেন্ট মোড ছিল যখন আমার প্রসেসর ফ্রি থাকতো তখন আমি ডাটা ট্রান্সফার করতাম, এছাড়া করতাম না। সো এই আমরা এটার ম্যাথ দেখতেছিলাম বার্স্ট মোডের একটা ম্যাথ দেখে আসছিলাম। ওইখানে আমাদের বলতেছিল যে বাস কন্ট্রোল যদি আমাদের কাজ করতে হয়, প্রসেসর থেকে যদি মেমোরি যেতে আমাকে 250 ন্যানোসেকেন্ড টাইম লাগে, এটা 22 ভার্সের ছিল। আর বলা ছিল যে ইনপুট আউটপুট ডিভাইসের ডাটা ট্রান্সফার রেটটা হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 75 কিলোবাইট হচ্ছে ট্রান্সফার করতে পারতো। আর এখানে যদি আমরা বার্স্ট মোডে করি তাহলে কীভাবে কাজ করতে হতো, আমাকে ফার্স্টে দেখতে হবে যে আমি যখন রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্টে 250 ন্যানোসেকেন্ড লাগতেছে, এখানে আমাকে বলে দিচ্ছে। অ্যান্ড দেন লাস্টের কাজ কমপ্লিট করার পর আমাকে রিলিজ করতে হবে। সো ওইটাতে 250 ন্যানোসেকেন্ড বলছে, 22 ভার্সা যেহেতু বলছে, এইটা 250 + 250 আমার টাইমটা লাগবে। আর মাঝখানে ডাটা ট্রান্সমিশন হচ্ছে কি 256-এ। সো যেহেতু বার্স্ট মোডে হচ্ছে একবারে 256 কাউন্ট করবো, কাউন্ট করে আমি রেজাল্টটা বসাই দিলাম। সো আমাদের লাস্টের রেজাল্টটা ছিল 250 + 250। আর এইখানে যে বার্স্ট মোডে যাইতে যে টাইমটা লাগে 256/75 × 1024 এত সেকেন্ড আমার লাগতো। লাস্টে ওইটা হচ্ছে আমরা 500-এর সাথে অ্যাডিশন করে রেজাল্টটা বসাই দিলাম। এটা ছিল বার্স্ট মোডের। এটা যদি ডিএমএ মোডে হইতো, যদি 1 বাইট করে যাইতো, তাহলে আমি কি এই সাইকেলটা 256-এর জন্য না করে 1 বাইটের জন্য কমপ্লিট করতাম, দেন 256 দিয়ে মাল্টিপ্লাই করতাম। সো 1 বাইটের জন্য হচ্ছে আমরা এক্সিকিউশন করলাম, ডাটা ট্রান্সফার রেটটা বের করলাম, বের করে আমরা 256 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যাতে 256 বার এই সেম সাইকেলটা যদি কন্টিনিউ হয় তাহলে কত টাইম লাগবে। আর এর মাঝখানে একটা কমপ্লেক্স ম্যাথ ছিল, সেটাতে হচ্ছে 2 বাইট 3 বাইটস করে যাচ্ছে, ওইটা তো আমি বলে দিচ্ছি। সো ওইটা হচ্ছে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, ওই টাইপের ম্যাথ। তারপরে বার্স্ট মোডেরটা প্র্যাকটিস করবেন, পোর্টগুলো প্র্যাকটিস করবেন। সো 20 মার্কস
স্ট্রাকচার কিসের আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। সেই দুইটা স্লাইডের মধ্যে যা যা আছে, যত ম্যাথ আছে, ডেফিনেশন যা আছে, ওগুলো আসতে পারে। ইভেন আপনাদের প্যারাগ্রাফ টাইপের কোশ্চেন আসতে পারে, যে এইখানে একটা কোনো একটা আপনাকে বলে দেওয়া হচ্ছে যে কোনো একটা সিনারিও, আপনাকে এই সিনারিও অনুযায়ী কোনো কোশ্চেন থাকতে পারে। সাপোজ আপনাকে বলা হলো যে আমি কম্পিউটার চালাচ্ছি, পাওয়ার ড্রপ হয়ে গেছে, এখন এখানে কি ইন্টারাপ্ট হচ্ছে, আপনাকে তখন ওই অনুযায়ী ইন্টারাপ্টটা বলতে হবে। এরকম সিনারিও থাকতে পারে। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এটা অফ করে দেন।